গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস, আয়না ভেঙে গেলে। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। বাড়িটা বেশ পুরনো। 40 বছর আগে সত্যপ্রকাশ দত্ত যখন এই বাড়ির ভাড়াটে হয়ে এসেছিলেন, তখন 4খানা ঘরের জন্য তাকে ভাড়া দিতে হয়েছিল মাত্র 200 টাকা। বাড়িওয়ালা নটবর মল্লিক থাকেন ঝামাপুকুরে। পৈতৃক সূত্রে তার বাড়ির সংখ্যা অন্তত 40। মাসের 3 তারিখে তার ম্যানেজার এসে ভাড়া নিয়ে যাওয়া ছাড়া আর কোনো আগ্রহ দেখায় না। এতগুলো বছরে অন্তত 8 বার চুনকাম করতে হয়েছে, মেরামত করতে হয়েছে এবং তার সব খরচ বহন করতে হয়েছে সত্যপ্রকাশকে। অবশ্য বাড়ি ভাড়া বাড়তে বাড়তে 500 টাকা হয়েছে, যা যে কোনো লোকের কাছে বিস্ময়ের ব্যাপার। যে কোনো নতুন ভাড়াটেকে যেখানে একরকম বাড়ির জন্য অন্তত 6000 দিতে হবে, সেখানে তিনি এখনও 500 দিয়ে যাচ্ছেন নেহাতি কপাল জোরে। অবশ্য তিনি একথা মনে করেন না। এই ভাড়া বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তিনি ছটফট করছেন। সত্যপ্রকাশ দত্ত এখন বৃদ্ধ। যৌবনের সুপুরুষ ছিলেন তা এখনও এই 80 বছর বয়সে বোঝা যায়। স্ত্রী জপমালা মারা গিয়েছেন 15 বছর আগে। দীর্ঘকাল ক্যান্সারে ভুগেছেন তিনি। ছেলে অরুণ প্রকাশ ব্যাংকের বড় অফিসার। নাতি স্বপন কুমার একটু বাউন্ডেলে। শিল্প সংস্কৃতির দিকে তার ঝোঁক। ইংরেজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হয়ে পুনে চলে গিয়েছিল ফিল্ম স্কুলে ভর্তি হয়ে পরিচালনা শিখতে। এখন এখানে একজন বিখ্যাত পরিচালকের সহকারী। জামাকাপড় দেখে মনে হয় টাকা পয়সা ভালোই পায়। নাতনি উর্মিমালা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভালো ছাত্রী। আর আছেন বৌমা, অরুণ প্রকাশের স্ত্রী প্রতিমা। এই সংসারে যাবতীয় কাজের দায়িত্ব তার উপর, কিন্তু গলায় বিরক্তি শুনতে পাননি কখনো। সত্যপ্রকাশ দত্ত এখনও অবসর জীবনযাপন করছেন, কিন্তু তিনি মোটেই আনন্দে নেই। সব সময় গম্ভীর মুখে খবরের কাগজ নিয়ে বসে থাকেন। কিন্তু গতকাল চিঠি পাওয়ার পর থেকেই তার মধ্যে পরিবর্তন এলো। আজ সকালে সত্যপ্রকাশকে দেখে গেল একটা ফুল প্যান্ট নিয়ে। তা তার শরীরের সঙ্গে কতটা মানানসই তাই যাচাই করছেন। সত্যপ্রকাশের পরনে লুঙ্গি এবং গেঞ্জি। বাড়িতে আজকাল এই পোশাকেই থাকেন। যাচাই করতে করতে প্যান্টটা তুলে নিয়ে তিনি বিড়বিড় করলেন, যাগ্গে, 15 বছরে আমি একটুও লম্বা হইনি। আনন্দিত সত্যপ্রকাশ প্যান্টে পা বাড়াবার চেষ্টা করেন। কোনো মতে একটা পা ঢুকিয়ে দ্বিতীয় পা বাড়াতেই আহ বলে চিৎকার করে উঠলেন তিনি। তার মুখে ব্যথার চিহ্ন ফুটে উঠল। চোখ বন্ধ করে সেই ব্যথাটাকে সয়ে নিয়ে তিনি বললেন, কখন হলো? উফ, কি কষ্ট! অথচ এতক্ষণ টেরই পাইনি। এ যে আছে তা প্যান্ট না পরলে জানতেই পারতাম না। বিস্ফোরা গজিয়েছে কুচকিতে। সন্তর্পণে তাকে বাঁচিয়ে প্যান্ট উপরে তুলতে দেখা গেল ভুঁড়ি বেড়ে যাওয়ায় বোতাম গর্তে ঢুকছে না। ভুঁড়ি কমাবার জন্য একবার লাফাবার চেষ্টা করতেই মহিলা কণ্ঠের হাসি শোনা গেল, হঠাৎ ব্যঙ্গের হাসি। সত্যপ্রকাশের হেনস্থা দেখে খুব খুশি সেই মহিলা। সত্যপ্রকাশ অবাক। তাকে ব্যঙ্গ করে হাসার সাহস এই বাড়িতে যার ছিল, তিনি 15 বছর আগে গত হয়েছেন। আর কেউ এতটা স্পর্ধা দেখাতে পারে না। তার মানে তিনি ভুল শুনেছেন। বয়স বাড়লে লোকে কানে কম শোনে, আর তিনি বেশি শুনছেন। অদ্ভুত ব্যাপার। 15 বছর শব্দটা মনে আসায় তিনি ঘাড় ঘুরিয়ে দেয়ালের দিকে তাকালেন। অরুণ প্রকাশ তার মায়ের ছবি বেশ বড় করে বাঁধিয়ে রেখেছে ওখানে। জপমালার মুখে হাসি। সত্যপ্রকাশ সেই ছবির দিকে তাকিয়ে বললেন, দেখো, চেয়ে যে দেখো, এই যে প্যান্টটা ছোট হয়ে গিয়েছে সেটা খেয়াল করার কেউ নেই। একটু আগে আবিষ্কার করলাম আবার কুচকিতে একটা 20 ফাটক গজিয়েছে। এখন কি হবে? কে শেক দেবে এখানে?
আমি কাউকে বলতে পারবো? হ্যাঁ, আমাকে ফতুর করে ওপরে চলে গিয়ে মজা দেখছো? রাবিশ। সত্যপ্রকাশ ঘুরে দাঁড়িয়ে আবার প্যান্টের উপর মনোযোগ দিতেই যেন কানে এলো, দাঁত থাকতে তো দাঁতের মর্ম বোঝনি। চমকে উঠলেন তিনি। এই কণ্ঠ তো 15 বছর আগে কাঠের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে কি তিনি ভুল শুনেছেন? অসম্ভব। না, হতেও পারে। শব্দ নাকি ব্রহ্ম, আর ব্রহ্ম কখনো ধ্বংস হয় না। বিবাহিত জীবনে যে শব্দগুলো দোকান দিয়ে শরীরে ঢুকেছিল তারা এতকাল ব্রহ্ম হয়ে চুপচাপ ছিল, এখন সুযোগ বুঝে ফুরুত ফুরুত করে বেরিয়ে আসছে। সত্যপ্রকাশ মাথা নাড়লেন। যাগ্গে, কিন্তু এই প্যান্টটা নিয়ে তিনি কি করবেন? ঠিক তখনই কানে এলো, বুড়ো বয়সে ভুঁড়ির উপর প্যান্ট পরা হচ্ছে। মাগো! খেপে গেলেন সত্যপ্রকাশ। দাঁতে দাঁত চেপে বললেন, 20 বছর আগে এই বাক্যটা আমি শুনেছিলাম। হ্যাঁ, পড়া হচ্ছে। 20 বছর আগে মিস্টার হাডসন বিলেত থেকে এসেছিলেন বলে অফিসের সবাইকে প্যান্ট পরতে হয়েছিল। তিনি ধুতি দু চোখে দেখতে পারতেন না। তা সেই হাডসন সাহেব এত বছর পরে আবার অফিসে আসছেন। আমি রিটায়ার করলেও তিনি আমার সঙ্গে দেখা করতে চান। কিন্তু কোমরটা যে এর মধ্যে এতটা বেড়ে গেছে। সুখে আছো তাই মুটোচ্ছ। স্পষ্ট শুনতে পেলেন সত্যপ্রকাশ। এই কথাগুলো তার কানের ভিতর দিয়ে শরীরে ঢুকেছিল 18 বছর আগে, এখন বেরিয়ে এলো। তিনি নিজের বুকে হাত দিলেন। নো মোর। সারা জীবন ওই কথা অমৃত অনেক শুনেছি, এখন ছবি হয়ে যাওয়ার পরেও শুনতে হবে? সত্যপ্রকাশ চিৎকার করল, আই কই হায় খোকা, খোকা! তারপর নিচু গলায় বললেন, মাথায় ঘিলু কম থাকলে কি কানে খাটো হয়? শ্বশুরের চিৎকার শুনে ছুটে এলো বৌমা। বাবা ডাকছেন? আচমকা বৌমাকে দেখে লজ্জায় কুঁকড়ে যান সত্যপ্রকাশ। লুঙ্গির উপর আংশিক প্যান্ট পরা শ্বশুরকে দেখে মুখ ঘুরিয়ে ফেলে প্রতিমা। সত্যপ্রকাশ দ্রুত বলেন, কিছু না বৌমা, এই একটু ট্রাই দিচ্ছিলাম। হাডসন সাহেব বিলেত থেকে আসছেন তো, তুমি বরং খোকাকে পাঠিয়ে দাও, যাও। মুখ না ফিরে প্রতিমা বললেন, আপনার প্যান্টটা? সত্যপ্রকাশ প্যান্ট দুহাতে আঁকড়ে বললেন, না না, এটা ঠিক আছে, মানে টেনে টুনে ঠিক করে নেব। যাও, খোকাকে ডেকে দাও। এই সময় অরুণ প্রকাশকে ঢুকতে দেখে প্রতিমা ভেতরে চলে যান। অরুণ প্রকাশ জিজ্ঞাসা করেন, এ কি কাণ্ড বাবা? সত্যপ্রকাশ ছেলের মুখের দিকে তাকালেন। এর মধ্যে কাণ্ডটা কি দেখলে অরুণ প্রকাশ? চিৎকার করে তোমাকে ডাকছি আর তুমি বৌমাকে পাঠিয়ে দিলে। আর কবে সাবালক হবে? হ্যাঁ, হেল্প করো, খোলো এটাকে। অরুণ প্রকাশ এগিয়ে এসে প্যান্টের পা ধরে খোলার চেষ্টা করে। নৃত্যের ছন্দে আহ উ করতে করতে সত্যপ্রকাশ আচমকা চিৎকার করে ওঠেন। ততক্ষণে ছাল ছাড়ানোর মতো প্যান্টটা অরুণ প্রকাশের হাতে উঠে এসেছে। সত্যপ্রকাশ চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। সেদিকে না তাকিয়ে প্যান্ট ভাঁজ করতে করতে অরুণ প্রকাশ বলল, আজকাল অকারণে একটু বেশি চিৎকার করছেন। ইডিয়ট! সত্যপ্রকাশের মুখ থেকে ছিটকে এলো। খোকা না বলে যখন অরুণ প্রকাশ বলে ডেকেছেন তখন বুঝতে পেরেছি। স্টুপিড! চোখ তখনও বন্ধ সত্যপ্রকাশের। আশ্চর্য, আমি কি অন্যায় করেছি বলবেন তো? গেলে দিয়েছ। চোখ খুললেন সত্যপ্রকাশ। কি গেলে দিলাম? অরুণ প্রকাশ অবাক। বিষফোড়া। কাঁচা বিষফোড়া গেলে দিলে বিষাক্ত হয়ে যায়। যদি হয় তাহলে আমি মারা যাব। তোমার কি, তুমি শুধু পিতৃহারা হবে। এখন আমিই তোমার দায়। দায় কাঁধ থেকে নামাতে প্যান্ট ঘষে বিষফোড়াকে গেলে দিলে? উফ! অরুণ প্রকাশ হতভম্ব। বাবার শরীর থেকে প্যান্ট বের করে নেওয়ার সময় এরকম ঘটনা যে ঘটবে তা সে ভাবতেই পারেনি। সে বলল, বিশ্বাস করুন বাবা, আপনার যে বিষফোড়া হয়েছে একথা বাড়ির কেউ আমাকে বলেনি।
এরা কখনোই ঠিক সময় কোনো খবর দেবে না। আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। একটা অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন। বলতে বলতে অরুণপ্রকাশ ডাক্তার ডাকতে চলে যাচ্ছিল দেখে সত্যপ্রকাশ ডাকলেন, হল্ট! কাউকে ডাকতে হবে না। ম্যাক্সিমাম কি হবে? ধনুষ্টঙ্কার হোক। এখন তিনি নেই, শেক দেবারও কেউ নেই। অরুণপ্রকাশ বলল, বিস্ফোরা গলে গেলে শেক দেওয়াকে ঠিক? আমি আপনার বৌমাকে ডাকছি। সত্যপ্রকাশ বিরক্তিতে ফেটে পড়লেন, ওফ, বৌমাকে দিয়ে আমি শেক দেওয়াবো? কোথায় হয়েছে তা কি বুঝতে পারছ না? অরুণপ্রকাশ এবার বুঝল, বুঝে লজ্জিত হল। ও, তাহলে কোনো মলম নিজে লাগাতে পারবেন? সত্যপ্রকাশ কপালে হাত দিলেন, এখন থেকে সব কাজ তো নিজেকেই করতে হবে। বহু বছর পর বিলেত থেকে হাটসন সাহেব আসছেন বলে প্যান্টটা ট্রাই করছিলাম, এটাও বিট্রে করল। অরুণপ্রকাশ অত্যন্ত সমীহ প্রকাশ করে বলল, আমার নতুন প্যান্টটা ট্রাই করবেন বাবা? ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন বৃদ্ধ। তারপর বললেন, তোমার কথা শুনলে লোকে ভাববে দ্বিতীয় রামচন্দ্র। আমি যে তোমাকে আলটিমেটাম দিয়েছিলাম তার কি হলো? অরুণপ্রকাশ অন্যদিকে তাকাল। সমীহ ভাবটা মুহূর্তেই উধাও। সে বাবার দিকে না তাকিয়ে বলল, বাবা, আপনি বুঝতে চেষ্টা করুন, এই বাজারে বাগানওয়ালা বাড়ি তৈরি করা ঝামেলা অনেক। অফিস থেকে যা পাবো তাতে একটা ফ্ল্যাট কোনো মতে হয়ে যেতে পারে, কিন্তু বাগানওয়ালা বাড়ি অসম্ভব। তাছাড়া মায়ের শেষ ইচ্ছে ছিল এই ভাড়া বাড়ি ছেড়ে একটা ছিমছাম ফ্ল্যাটে গিয়ে থাকার। মা নেই, তবু সে চেষ্টা করছি আমি। হাঁ হয়ে গেলেন সত্যপ্রকাশ। ছেলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওই ইচ্ছের কথা কি তোমার কানে কানে তিনি বলে গিয়েছিলেন? অবশ্য দুরকম কথা তার বলার স্বভাবে ছিল। কি বলছেন দুরকম কথা মানে? উনি আমাকে বাগানওয়ালা বাড়ির কথা বলতেন, ছোট্ট বাড়ি, ছবির মতো। বিকেলে সেই বাড়ির বাগানে চেয়ার পেতে বসে পাখির ডাক শুনবেন। না, তুমি নিজের ইচ্ছে মায়ের নামে চালিয়ে দিচ্ছ। এখন উনি ছবি, প্রমাণ করার কোনো উপায় নেই। আর মাই তোমার কাছে বড় হলো। আমি তাকে বিয়ে না করলে তিনি তোমার মা হতেন কি করে? হ্যাঁ, শোনো, দমদম পার্কে সস্তায় জমি পাওয়া যাচ্ছে, 5 কাঠা এখনই বুক করো। সত্যপ্রকাশের কথা শুনে সন্দেহ হলো অরুণপ্রকাশের। আপনি তো বাইরে বের হন না, এত খবর রাখেন কি করে? রেগে গেলেন সত্যপ্রকাশ। তা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। টেলমি, বাগান সমেত বাড়ি হবে কি না? মাথা নাড়ল অরুণপ্রকাশ। আমার এত টাকা নেই বাবা। সত্যপ্রকাশ মুখ ফিরিয়ে নেওয়ায় অরুণপ্রকাশ প্যান্ট নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর স্ত্রীর ছবির দিকে এগিয়ে গেলেন সত্যপ্রকাশ। এই সব কিছুর জন্য দায়ী তুমি। ফ্ল্যাটের মন্ত্র ওর কানে তুমিই ঢুকিয়ে গেছ। রামচন্দ্র পিতৃ আদেশ পালন করতে বনে যেতে পারে, আর তোমার বাঁদর দমদম পার্কে 5 কাঠা জমি কিনতে পারে না। এই সময় নাতনি উর্মিমালা ঘরে ঢুকল। দাদুকে অবস্থায় দেখতে পেয়ে সে চেঁচিয়ে উঠল, ও দাদু, তুমি একা একা কথা বলছো? আমার এত টেনশন হচ্ছে। সত্যপ্রকাশ নাতনির দিকে তাকালেন। আজকালকার মেয়েরা শরীরে লাবণ্য রাখতে চায় না বলেই বোধহয় লিকলিকে হয়। উর্মিমালাও লিকলিকে, লম্বা, চুলে আধুনিকার ছাঁট, পরনে জিন্স আর টপ। তিনি নিঃশ্বাস ফেললেন। এ বয়সে এত কি টেনশন দিদি? উর্মিমালা তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে খাম বের করল। দেখো। কি ওটা? ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে অ্যাডমিশন লেটার এসে গেছে। উফ, একদিন আমার স্বপ্ন সফল হতে চলেছে। কি ভালো লাগছে। তুমি খুশি হয়েছ দাদু? উর্মিমালা সত্যপ্রকাশকে জড়িয়ে ধরল। সত্যপ্রকাশ বললেন, কি বলবো তা বুঝতে পারছি না দিদি। তুমি আমেরিকায় চলে গেলে ওর কি হবে? তার মানে? প্রতিবাদ করল উর্মিমালা। কার কি হবে? সত্যপ্রকাশ হাসলেন। আমি তো আর ঘাসে মুখ দিয়ে চলি না।
আমার নাম সত্যপ্রকাশ। সত্য প্রকাশ করাই আমার ধর্ম। ছিটকে সরে গেল উর্মিমালা। কি যা তা বকছ? আমরা একসঙ্গে ছেলেবেলায় খেলাধুলা করেছি বলেই কি প্রেম করতে হবে? হ্যাঁ, বন্ধুত্ব নিশ্চয় ছিল, থাকবেও, কিন্তু প্রেম সেটা অন্য ব্যাপার। তুমি ঠিক বুঝবে না। সত্যপ্রকাশ চেয়ারে বসে পড়লেন। বাহ, কি মিল! তোমার ঠাকুরমাও ওই কথাই বলতো। ওই বুড়ো বয়সে আমি যা বুঝিনি তা তুমি এই অল্প বয়সে কি সুন্দর বুঝে গেছ। তা দিদি, প্রেম কি ব্যাপার? ওফ, তোমার সঙ্গে কথা বলে ঝকমারি। তুমি যার কথা বলছো তার কোনো অ্যাম্বিশন নেই, একটা সাধারণ চাকরিতে মজে আছে, আর আমার সামনে ওপরে ওঠার সিঁড়ি খুলে গেছে। ওর জগৎ আর আমার জগৎ এখন আলাদা। প্রেম প্রেম ডেভেলপ করতেই পারে না। উর্মিমালা বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়াল। সত্যপ্রকাশ বললেন, আমি একটা কথা বুঝতে পারছি না দিদি ভাই। ছেলেরা তো একগাদা ডিগ্রি নিয়েও তার থেকে অনেক কম শিক্ষিত স্ত্রীর কাছে বশ্যতা স্বীকার করে। তোমার ঠাকুরমার বিদ্যে ছিল ক্লাস 6 পর্যন্ত, কিন্তু তার উপর গলা আমি কখনোই তুলতে পারিনি। যদি উল্টোটা হয় তাহলে কি ক্ষতি? পণ্ডিত মেয়েরাও তো কম শিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারে, অসুবিধে কোথায়? উর্মিমালা ঘুরে দাঁড়াল। যে যা ইচ্ছে করুক, আমি করছি না। একটু দেখল সে সত্যপ্রকাশকে, তারপর কাছে এগিয়ে গিয়ে বলল, দাদু ভাই। সত্যপ্রকাশ তাকালেন। বলো দিদি ভাই। তোমার জমানো টাকা কত আছে গো? সত্যপ্রকাশের আচমকা হেঁচকে উঠল। বললেন, অন্য কথা বলো দিদি ভাই। বাহ, রিটায়ার করার সময় তো অনেক পেয়েছ, তাই না? কপালে ভাঁজ পড়ল সত্যপ্রকাশের। টাকার খোঁজ কেন নিচ্ছ? উর্মিমালা হাসল। আমেরিকায় যেতে আমার অনেক টাকা লাগবে। এই বংশের সমস্ত মানুষের মধ্যে আমি এখন আমেরিকায় যাচ্ছি। তোমার গর্ব হচ্ছে না? সত্যপ্রকাশ মাথা নাড়লেন। এতক্ষণ হচ্ছিল, আর হচ্ছে না। তার মানে? ফোঁস করে উঠল উর্মিমালা। স্ত্রীর ছবি থেকে আঙ্গুল তুললেন সত্যপ্রকাশ। ক্যান্সার বাঁধিয়ে উনি আমার সবটাই প্রায় শেষ করে দিয়ে গেছেন। এখন আমি শূন্য কলসি নিয়ে বসে আছি। তোমার বাপের দিকে তাকিয়ে আছি, সে যদি পিতৃঋণ শোধ করতে বাগানওয়ালা বাড়ি তৈরি করে দেয়। তা তুমি এর মধ্যে ফেউয়ের মতো আমেরিকা আমেরিকা বলে জুটে গেলে এসব কারো ভালো লাগে? কয়েক মুহূর্ত চুপচাপ দাদুকে দেখে উর্মিমালা ভেতরে চলে গেল। সত্যপ্রকাশ স্ত্রীর ছবির দিকে তাকালেন। দেখবে, এর পরেও বলবে সুখে থেকে আমি মুটোচ্ছি, কিন্তু বাড়ি আমাকে করতেই হবে গো, বাগানওয়ালা বাড়ি। না দাদু, সলিলকে ঠিক নয়। সত্যপ্রকাশ মুখ ঘুরিয়ে দেখলেন তার নাতি স্বপন কুমার দরজায় এসে দাঁড়িয়েছে। মনে মনে চটে গেলেন তিনি। এ বাড়িতে তার কোনো প্রাইভেসি থাকছে না। স্বপন কুমার বলল, জানো দাদু, ভেবেছিলাম কখনো পরের গোলামি করব না, তাই চাকরির মাইনে পেতে যাইনি। সত্যপ্রকাশ বললেন, পরের গোলামি না করেও তো দিব্যি আছো। না, নেই, সে পরের গোলামি করতে হবে। মানে? একজন প্রডিউসার আমাকে দিয়ে সিরিয়াল করাতে চায়, মাসে 25,000 করে মাইনে দেবে, আর তার বদলে আমাকে প্রতি মাসে 20টা 20 মিনিটের টিভি নাটক তৈরি করে দিতে হবে। এটা গোলামি নয়? স্বপন কুমার উত্তেজিত। 25,000 পার মান্থ? নিয়ে নাও, অ্যাকসেপ্ট করো। পাগল! ওই অশিক্ষিত লোকটা যা বলবে তা আমাকে শুনতে হবে? আমাকে দিয়ে 25,000-এ নাটক বানিয়ে নিয়ে ব্যাটা 50,000-এ বিক্রি করবে, ভাবতে পারো? তাই আমি অন্য কথা ভাবছিলাম। কি কথা? ইনভেস্টমেন্ট করতে হবে 4 লাখ, তাতে 16টা এপিসোড তৈরি হয়ে যাবে। টিভিতে দেখানো মাত্র পার এপিসোডে 25,000 প্রফিট। 4 লাখ 8 লাখ হয়ে যাবে, তারপর 16 32 লাখ। এই টাকাটা বাইরের লোককে দিতে যাব কেন? তাই নিজেরা ইনভেস্ট করব। নিজেরা মানে? অত টাকা তোমার আছে?
আমার কি করে থাকবে? আমি তো বিগিনার। ঠিক করেছি বাবার কাছ থেকে 2 লাখ আর তোমার কাছ থেকে 2 লাখ নেব। এই 2 লাখ নিয়ে 1 বছরের মধ্যে 1 লাখ অ্যাড করে 3 লাখ তোমাদের ফেরত দিয়ে দেব। এটা করলে আর আমাকে পরের গোলামি করতে হয় না। স্বপন কুমার হাত নাড়ল। গো, টেল ইউর ফাদার। মুখ ঘুরিয়ে নিলেন সত্যপ্রকাশ। আমি ভাবছি তোমাকে দিয়ে বলাবো। কিছু মনে করো না, বাবা একটু খোঁচো আছে, তোমার মতো বড় হৃদয় নেই। সরি, অন্য ইস্যু নিয়ে আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে পারবো না। ও, অন্য ইস্যু নিয়ে মানে? আমি অলরেডি তোমার বাবার কাছে বাগান বাড়ির জন্য হাত পেতে বসে আছি, আর সে আমাকে এড়িয়ে যাচ্ছে। ও, বাগান বাড়ি নন প্রফিটিং ব্যাপার, আমি ওর মধ্যে নেই। তা তোমার 2 লাখ টাকা নিশ্চয়ই ব্যাংক থেকে তুলতে হবে। না, মাথা নাড়লেন সত্যপ্রকাশ। মাই গড, অত টাকা তুমি ক্যাশে রেখে দিয়েছ বাড়িতে? নো নো নো, চেঁচে উঠলেন সত্যপ্রকাশ। আমার কাছে টাকাই নেই। নেই? না। তাহলে আমাকে পরের গোলামি করতে হবে? সেটা তোমার ইচ্ছে, আমার কাছে কোনো টাকাই নেই। সত্যপ্রকাশ কথা শেষ করা মাত্র বাড়ি থেকে গলা ভেসে এলো, দাদু। সোজা হয়ে বসলেন সত্যপ্রকাশ। এসো এসো, আমি এখানে। স্বপন কুমার বিরক্ত হয়ে ভেতরে চলে যেতেই কাঞ্চন ঢুকল। কাঞ্চন এমন একজন সুদর্শন যুবক যাকে দেখলে মন ভালো হয়ে যায়। সত্যপ্রকাশ বললেন, এসো এসো ভাই, তোমাকে যে আজ পাকা কাঁঠাল পাতার মতো দেখাচ্ছে। কি ব্যাপার, আপিস নেই? না, আজ ছুটি পেয়েছি। দাদু, আপনার কাজ হয়ে গিয়েছে। কাঞ্চন চেয়ারে বসল। সত্যপ্রকাশ উল্লসিত। দেখা পেয়েছ? আমি কখনো হেরে যাই না। কাঞ্চন মাথা নাড়ল। এবার যাবে, তোমাকে হারাতে আমেরিকায় চলেছে সে। যাকগে, তা লোকটাকে কেমন দেখলে? এখনো হাঁটাচলা করতে পারে তো? ধুর, লোকটা মারা গিয়েছে বছর 10 আগে। কাঞ্চন বলল। তাহলে এ যে বললে দেখা পেয়েছ? উঠে দাঁড়ালো সত্যপ্রকাশ। ওর ছেলের দেখা পেয়েছি, যদু গোপালের ছেলে মধু গোপাল। আপনার কাছে এক্ষুনি আসছে লোকটা। কাঞ্চন শান্ত গলায় বলল। সর্বনাশ, এক্ষুনি? আমি তোমাকে বলিনি ছুটির দিনে নয়? খোকা অফিসে বেরিয়ে গেলে তবে আসতে বলবে। তোমার ছুটি মানে তো খোকারও ছুটি। অস্থির হয়ে উঠলেন সত্যপ্রকাশ। কাঞ্চন বোঝাতে চাইল, কি করে আসবে, তখন তো মধু গোপালেরও অফিস থাকবে। হাঁ হয়ে গেলেন সত্যপ্রকাশ। অফিস? শ্যাকরা অফিসে যায় নাকি? আজকাল যায় দাদু, সবাই এখন ডাবল প্রফেশন বেছে নিয়েছে। কিন্তু শহরে এত সোনার দোকান থাকতে আপনি পার্টিকুলার একজন শ্যাকরাকে বাঁচলেন কেন? বাড়ির ভেতর দিকটা একবার দেখে নিয়ে গলা নামালেন সত্যপ্রকাশ। তোমাকে বলি ভাই, তোমার দিদিমা বিয়ের সময় খুব দামি একটা জড়োয়ার সেট উপহার পেয়েছিলেন। ও যদুগোপাল সেটা বানিয়ে দিয়েছিল। তা ধরো তখনই পড়েছিল প্রায় 1000। কত ঝড়ঝাপটা গেছে, তোমার দিদিমাও ছবি হয়ে গেলেন, তবু ওই হার আমি হাতছাড়া করিনি। 50টা বছর হয়ে গেল, আমার এখন টাকার দরকার। 50 বছরে সোনার যা দাম বেড়েছে, তাতে ওই হারের দাম কমসে কম 3 লাখ হয়ে যাবে। কি আমি ঠিক বলছি কি না? কাঞ্চন হাত জোড় করল। সোনার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই দাদু। সত্যপ্রকাশ হঠাৎ এগিয়ে গিয়ে দেওয়ালে ঝোলানো স্ত্রীর ছবিটা উল্টে দিলেন। কাঞ্চন অবাক হয়ে কাছে গেল। এ কি করলেন দাদু? দেওয়ালের কান থাকলে ছবিরও থাকবে। কোনো কোনো মৃত ব্যক্তি জীবিতের থেকেও ভয়ঙ্কর হয়। এবার বলো, দমদম পার্কের জমিটার কি খবর? সত্যপ্রকাশ কাঞ্চনের কাঁধে হাত রাখলেন। নামতা পড়ার মতো কাঞ্চন বলল, 40 করে চাইছিল, দক্ষিণ ফাঁকা। ভদ্রলোক আমার এক বন্ধুর ভাবি শ্বশুর বলে 35-এ দিয়ে দেবেন। বাহ, জড়োয়ার হার বিক্রি করলে জমিটা কিনে ফেলব। বাকি টাকায় একটা ঘর হয়ে যাবে। কি বলো? ছেলে টাকা দেবে না, উনি ফ্ল্যাট কিনবেন। কেন, যা ইচ্ছে কেন,
আমি কি কারো তোয়াক্কা করি? মুশকিল হলো বৌমা কাকে সাপোর্ট করছে সেটা বুঝতে পারছি না। এত কম কথা বলে। সত্যপ্রকাশ চোখ বন্ধ করলেন। কাঞ্চন সরস গলায় বলল, কাকিমা খুব ভালো মানুষ। সত্যপ্রকাশ চোখ খোলেন। দেখো কাঞ্চন, তোমাকে আমি পছন্দ করি, কিন্তু তাই বলে মিথ্যে বলতে পারবো না। এই বাড়িতে আসা যাওয়া করতে তোমার পাসপোর্ট লাগে। এতদিন জানতাম সেই পাসপোর্ট হলাম আমি। এখন দেখছি বৌমাকেও হাত করেছ। কাঞ্চন তোতলালো, আমি কাকিমাকে হাত করেছি? মাথা নাড়লেন সত্যপ্রকাশ। আলবত করেছ। পৃথিবীতে এমন কোনো জীবিত মেয়ে নেই যাকে ভালো মানুষ বললে গলে জল হয়ে যাবে না। কিন্তু এতে আমার স্বার্থ কি? কাঞ্চন বলল, আপনাদের ভালো লাগে বলেই তো আমি এই বাড়িতে আসি। সে ছেলেবেলা থেকে আসছি। আপনি যখন এর মধ্যে মতলব দেখতে পেয়েছেন তখন আর আসব না। চলি দাদু। কাঞ্চন বাইরে যাওয়ার জন্য পা বাড়াল। সত্যপ্রকাশ হেসে ফেললেন। এই দেখো, একটু রসিকতা করেছি তো গোসা হয়ে গেল। ওরে পাগল, তুই হলি আমার বাইরের দরজা। তুই না এলে আমি যে দম বন্ধ হয়ে মারা যাব। আয়, কাছে আয়। এই সময় বাইরে থেকে চিৎকার ভেসে এলো, সত্যপ্রকাশ দত্ত আছেন? কাঞ্চন ঘুরে দাঁড়াল। এসে গেছে। মধুগোপাল, সন অফ আপনার শ্যাকরা লেট যদুগোপাল। সত্যপ্রকাশ ভেতরের দিকে তাকালেন। সর্বনাশ! যাকগে, ওকে এখানে এনে বসাও। কেউ আসার আগে কাজ শেষ করতে হবে। আমি জড়োয়ার বাক্সটা নিয়ে আসি। কাঞ্চন বাইরে গিয়ে মধুগোপালকে ভেতরে নিয়ে আসে। মধ্যবয়সী বেটে মানুষটার ঘাড় কথা বলার সময় মাঝে মাঝে আটকে যায়। তখন কেউ ঘুরিয়ে না দিলে মুখ সোজা হয় না। কাঞ্চন বলল, আপনার টাইম সেন্স তো দারুণ মধুবাবু। এটা বাপের দান। বাহ, চমৎকার বাড়ি তো আপনার। মধুগোপাল চেয়ারে আরাম করে বসে। কাঞ্চন বলে, এটা আমার বাড়ি নয়, সত্যপ্রকাশবাবু এখানে ভাড়াটে হিসেবে বাস করেন। ওই একই হলো। কথাটা বলার সময় মাথা ঘোরাতে ঘাড় আটকে গেল মধুগোপালের। কাঞ্চন সেটা বুঝতে পেরে মাথাটা ঘুরিয়ে ঠিক জায়গায় ফিরিয়ে দেয়। মধুগোপাল বলে, ধন্যবাদ। আমাকে কি করতে হবে বলুন তো? আপনার বাবা এবারই সাকরা ছিলেন? কাঞ্চন জানালো, ও হতে পারে। প্রায় 50 বছর আগে আপনার বাবা এবাড়ির জন্য একটা জড়োয়ার সেট তৈরি করেছিলেন। তা তখনই দাম পড়েছিল 1000 টাকা। সত্যপ্রকাশবাবু সেটা আপনাকে দিয়ে পরীক্ষা করিয়ে দাম জানতে চান। কাঞ্চন বলল, আমি কেন? মাথা সোজা রেখে প্রশ্ন করল মধুগোপাল। কাঞ্চন বলল, শ্যাকরার কাজ করা তো আপনাদের প্রফেশন। আজ্ঞে না। তার মানে? মধুগোপাল বলল, আমি কর্পোরেশনে কাজ করি, নিমতলা শ্মশানে পোস্টেড। কাঞ্চন ঘাবড়ে যায়। যা বাবা, আগে বলেননি তো। জিজ্ঞাসা করেননি তো। কাঞ্চন হাত ধরল। মধুবাবু, আপনাকে একটা উপকার করতেই হবে। করে দেব। কত বয়স? ধুর মশাই, বয়স মানে? আপনি কি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ভাবছেন? শুনুন, আপনার বাবা যখন শ্যাকরা ছিলেন তখন নিশ্চয়ই তাকে কাজকর্ম করতে দেখেছেন। আজ্ঞে হ্যাঁ। মাথা নাড়তে গিয়ে ঘাড় আটকে গেল মধুগোপালের। কাঞ্চন সেটা ঠিক করে দিয়ে বলল, দেখে দেখেও তো শেখা যায়। তা যায়। ব্যাস, সেই অভিজ্ঞতা থেকে দামটা বলে দেবেন। এই সময় সত্যপ্রকাশ ঘরে ঢুকে বললেন, এ তো বাপের চেহারা পায়নি। কাঞ্চন হাসল। সবাই কি সব পায় দাদু? মধুগোপাল বলল, আগে বাপ লম্বা ছিল, আমি মায়ের ধাত পেয়েছি। সত্যপ্রকাশ বললেন, সেটা বুঝতে পেরেছি। তা বাপের হাতের গুণ কি পেয়েছ? আগে না, মা নিষেধ করেছিল। বাপ নাকি পার্টির সোনা সরাতো। আঁতকে উঠলেন সত্যপ্রকাশ। হ্যাঁ, বলো কি? এবারই কত গয়না বানিয়েছে তোমার বাবা?
তার মানে আমাদের সোনাও সরিয়েছে? তা তো নিশ্চয়ই, মানে সেটাই স্বাভাবিক। কাঞ্চন বলল, ছেড়ে দিন, লোকটা তো মরে গেছে। আর মধুবাবু তো বাপের ওই গুণ পায়নি। ওকে দেখান দাদু। সত্যপ্রকাশ একটা কাজ করা কাঠের বাক্স খুলে এগিয়ে ধরলেন। দেখো, এটার দাম কত হবে এখন? তোমার বাপের হাতের কাজ। মধুগোপাল একটু লক্ষ্য করেই চেঁচিয়ে উঠল, ঠিক এই জিনিস পরে একটা ডেড বডি এসেছিল মাসখানেক আগে। আত্মীয়রা সেটা সমেত বডি চুল্লিতে ঢুকে দিয়েছিল। ওটা নিশ্চয়ই ইমিটেশন গয়না। ভালো করে দেখে দাম বলুন। কাঞ্চন গম্ভীর গলায় বলল, আগে বাবা বলতেন জড়োয়া কিনতে টাকা, বেচতে ফাঁকা। সোনা কম নেই বললে হয়, ছোট ছোট পাথরের ঝিকিমিকি সব। তা এখন বড় জোর 1010 পাবেন। সত্যপ্রকাশ চেঁচিয়ে উঠলেন, কি? মধুগোপাল বলল, ওই যে বললাম বিক্রি করলে ফাঁকা। সত্যপ্রকাশ পাগলের মতো মাথা নাড়লেন, নো, অসম্ভব। মধুগোপাল হাসল, কি যে বলেন দাদু, এই তো গতকাল হাটখোলার গুপ্তবাড়ির বউ এসেছিল, পরনে তার বিয়ের বেনারসি, সে আমলে অনেক টাকায় কেনা। কেউ বলল অত দামি শাড়ি শুদ্ধ পরাবে, খুলে নাও। তা আমি বললাম, পুরনো বেনারসির দাম আর কত? সত্যপ্রকাশের চোখ ছোট হল, তুমি কি ব্যবসা ছেড়ে শ্মশানে ঘুরে বেড়াও? কাঞ্চন তাড়াতাড়ি বলে উঠল, না দাদু, ওটা ওর হবি। গেট আউট, বেড়ে যাও, যাও, ধমকালেন সত্যপ্রকাশ। ডেকে এনে ইনসাল্ট করলেন দাদু। আপনার আশীর্বাদে কত রাগী লোককে পোড়ালাম। পূর্বার পর সবার চেহারা এক হয়ে যায়। কথাগুলো বলতে বলতে বেরিয়ে যায় মধুগোপাল। হতভম্ব সত্যপ্রকাশ বললেন, ও কাঞ্চন, এ ডোম না শ্যাকরা? কাঞ্চন বলে, যদুগোপালের ছেলে মধুগোপাল। এখন কি হবে? মাত্র 10,000? স্ত্রীর ছবির দিকে তাকালেন সত্যপ্রকাশ। মরে যাওয়ার আগে একটা সলিড জিনিসও রেখে যেতে পারলেন না? আমার আশা আর পূর্ণ হবে না। যাই, এটাকে অন্তত রেখে আসি। সত্যপ্রকাশ ভেতরে চলে গেলে কাঞ্চন দেয়ালে ঝোলানো ছবিটাকে ঠিক করে। আর তখনই উর্মিমালা ঢোকে। এ কি, কখন এলে? কাঞ্চন হাসল, অনেকক্ষণ। শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, তুমি কি আমার সম্পর্কে দুর্বল? উর্মি সোজাসুজি প্রশ্ন করল। দুর্বল মানে? কাঞ্চন মুচকি হাসল, উফ, বাংলা বোঝো না? ডু ইউ লাভ মি? ঠোঁট কামড়ালো উর্মি। চোখ বড় করল কাঞ্চন। এটা কি বাংলা? উর্মি এগিয়ে গিয়ে চেয়ারে বসল। শোনো, তোমাকে নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। তবু বলছি, ছোটবেলা থেকে তোমায় দেখছি, বন্ধুই বলা যেতে পারে। মাথা নাড়ল কাঞ্চন। তা তো ঠিকই, তবে তুমি ক্লাস 9-এ পড়ার সময় লিখেছিলে, রিক্ত আমি, শূন্য আমি, কিছুই আমার নাই। চেয়েছিলে ভালোবাসা, দিলাম ঠেলে তাই। চিঠিটা আমি যত্ন করে রেখে দিয়েছি। কাঁধ ঝাঁকালো উর্মি। ওটা ছিল কফলাভ, সর্দি কাশির মতো, সবারই হয়। কিন্তু তুমি এখন এ বাড়িতে এসে আমার দিকে তাকাও, তা আমাকে ডিস্টার্ব করে। ও বাবা, তাকানো নিষেধ? হ্যাঁ, আমাদের স্ট্যান্ডার্ড এখন আলাদা। আমার তো আলাদা বলে মনে হয় না। কাঞ্চন হাসে। উঠে দাঁড়ায় উর্মি। উফ, আমি আমেরিকায় চলে যাচ্ছি, আর তুমি এখানে পড়ে থাকবে। ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। এই সময় প্রতিমা ঘরে এসে কাঞ্চনকে দেখে জিজ্ঞাসা করল, কী রে, কখন এলি? অনেকক্ষণ। নাও। পকেট থেকে জর্দার কোটটা বের করে এগিয়ে ধরে। এই যা, আগেরটাই তো এখনো শেষ হয়নি, দেখো কাণ্ড। প্রতিমা কৌটা নেয়। মা, বাবা কোথায়? উর্মি গম্ভীর গলায় জিজ্ঞাসা করে। বোধহয় ছাদে। শোনামাত্র উর্মি বেরিয়ে যায়। সেটা লক্ষ্য করে হাসে কাঞ্চন। প্রতিভা জিজ্ঞাসা করে, হাসছিস যে? এমনি।
তুমি কেমন আছো কাকিমা? আমি তো খারাপ থাকি না। আমি বুঝতে পারি না, এবারে সব কাজ তুমি নিজের হাতে করো কেন? কমসে কম রান্নার লোক রাখতে তো পারো। কাঞ্চন বলল। মাথা নাড়ল প্রতিমা। মাইনে করা লোকের রান্না এড়ে খেতে পারে না। চমৎকার। তোমার বাপের বাড়িতে শেষ কবে গিয়েছ? তোর কি যেতে ইচ্ছে করে না? আমি চলে গেলে এদেরকে দেখবে? কাঞ্চন ম্লান হাসল। তোমার মতো মানুষকে প্রশংসা না সমালোচনা করা উচিত আমি জানি না, তবে আমার মা বেঁচে থাকলে তাকে কখনোই এসব করতে দিতাম না। প্রতিমা কিছু বলার আগেই অরুণ প্রকাশ ঘরে ঢুকে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করল, কাঞ্চন যে কি মনে করে? কাঞ্চন হাসল, এই আর কি। অরুণ প্রকাশ স্ত্রীর দিকে একবার তাকাল, তারপর চেয়ারে বসে বলল, তুমি ওই বুড়ো মানুষটাকে নাচাচ্ছ কেন বলো তো? জমি জমার খবর এনে দেওয়ার কি দরকার? কাঞ্চন বলল, কাকাবাবু, দাদু আদেশ করেছিলেন। অরুণ প্রকাশ বিরক্ত হল। সে বলল, শোনো কাঞ্চন, কিছুদিন থেকে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। উর্মি বড় হয়েছে, আর তোমার এই বাড়িতে ঘন ঘন আসা ঠিক হচ্ছে না, বুঝতে পারছ? মাথা নাড়ল কাঞ্চন। না। তুমি এতটা গবের তা আমি জানতাম না। শোনো, উর্মির বিয়ে দিতে হবে। পাত্র ঠিক হয়ে গিয়েছে? না, এখনও ঠিক হয়নি, তাই বলছিলাম তোমার এখন এ বাড়িতে আসা ঠিক নয়। যেন উৎকণ্ঠা কেটে গেছে এমন ভঙ্গিতে কাঞ্চন বলল, তাই বলুন। আপনারা বড়রা এত ভূমিকা করেন, কিন্তু কোনো চান্স নেই কাকাবাবু, আপনি দুশ্চিন্তা করবেন না। অরুণ প্রকাশ অবাক। কি বলতে চাইছ? দেখুন, উর্মি আমার ছেলেবেলার বন্ধু, কিন্তু এখনও বলে দিয়েছে আমাদের জগৎ আলাদা, অতএব আমাকে নিয়ে দুর্ভাবনা করবেন না। কাঞ্চন বলল, বাহ, গুড, বসো বসো, খুব ভালো খবর শোনালে। তা কাঞ্চন, তুমি এত লোকের উপকার করে বেড়াচ্ছ, আর আমার জন্য একটা ফ্ল্যাট দেখে দিতে পারছো না? সত্যি? আমাকে আগে বলেননি তো। আমার বন্ধুর হবু শ্বশুর কাকুর গাছিতে ফ্ল্যাট বানাচ্ছে, আমি বললে বেশ কমে দেবে। কাঞ্চন বলল, কাকুর গাছি? অরুণ প্রকাশ উল্লসিত। চমৎকার জায়গা। আমার 3 বেডরুমের ফ্ল্যাট চাই। কীরকম দাম পড়বে? আগে জিজ্ঞাসা করে এসে বলবো। কাঞ্চন কথাগুলো বলতেই উর্মি ঢুকল। ও বাপি, তুমি এখানে বসে আছো? কি ব্যাপার? অবাক হলো অরুণ প্রকাশ। উর্মি বাবার গলা জড়িয়ে ধরল। আমেরিকা থেকে চিঠি এসে গেছে। কার চিঠি? উফ, ইউনিভার্সিটি অ্যাডমিশনের। প্রতিমা জিজ্ঞাসা করল, কতদিনের জন্য যাবি? কাঞ্চন ফোড়ন কাটল। যে আমেরিকায় পড়তে যায় সে আর ফেরে না। উর্মি চোখ পাকাল। বাবা, ওকে চুপ করতে বলো। হ্যাঁ, ওরা একটা সেমিস্টারের জন্য ফিনান্সিয়াল গ্যারান্টি চায়। ধরো $13,000। তোমাকে এই টাকার ব্যবস্থা করে দিতে হবেই। ডলার? অরুণ প্রকাশ মাথা নাড়লেন। আমি কখনো ডলার চোখে দেখিনি। তোমার দেখার দরকার কি? তুমি টাকা দিলে ব্যবস্থা হয়ে যাবে। কাঞ্চন গম্ভীর গলায় বলল, প্লাস প্লেন ভাড়া, ভিসার খরচ। উর্মি থমকাল। এই, তুমি কথা বলছো কেন? কাঞ্চন বলল, তুমি নয়, তুই। ছেলেবেলায় তুই বলতিস। কাকাবাবু শান্তি পাবেন। অরুণ প্রকাশ উঠে দাঁড়াল। অসম্ভব, আমার পক্ষে তোমার পেছনে এত টাকা খরচ করা সম্ভব নয়। ধার করে কোনো মতো একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি, তুমি আমার কাছে আশা করো না, ব্যাস। উর্মি চিৎকার করল, বাট হোয়াই, কেন? অরুণ প্রকাশ বলল, আমার টাকা নেই, তাই। তুমি আমার বিয়েতে টাকা খরচ করতে না, সেই টাকাটা দাও। তোমাকে আর আমার বিয়ে দিতে হবে না। উর্মি বাবার সামনে গিয়ে দাঁড়াল। অরুণ প্রকাশ বিব্রত গলায় বলল, প্রতিমা, তোমার মেয়ে কি বলল শুনলে? কাঞ্চন বলল, আমেরিকায় বিয়ে করলে শুনেছি এত খরচ হয় না। অরুণ প্রকাশ বললেন, আচ্ছা, তোমার কোনো কাজকর্ম নেই? আগে না।
যাও না, বাবার সঙ্গে গিয়ে গল্প করো। কথাটা শোনা মাত্র কাঞ্চন চলে গেল ভেতরে। উর্মি বলল, বাবা প্লিজ। অরুণ দ্রুত মাথা নাড়ল। নো, অসম্ভব। অসম্ভব? এত বছর এই ভাড়া বাড়িতে থাকলে আর 5 বছর থাকতে পারবে না? তুমি তোমার ফ্ল্যাট 5 বছর পরে কেন? আমি চাকরি করে টাকাটা পাঠিয়ে দেব তোমাকে। কান্না সামলাতে সামলাতে ভেতরে চলে গেল উর্মি। প্রতিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেয়ের যাওয়া দেখে। অরুণ প্রকাশ বলল, তুমি মেয়েকে বুঝিয়ে বলছো না কেন? আমি কি বলবো? নিচু গলায় বলল প্রতিমা। তাই তো, সব ঝড়ঝাপটা আমার উপর। আমার পাশে এসে তুমি কোনোদিন দাঁড়িয়েছ? আমি যেন এ বাড়ির টাকা রোজগার করার মেশিন। বাবা টাকা চাইছে বাড়ি বানাতে, মেয়ে যেতে চাইছে আমেরিকায়, ছেলে টিভির সিরিয়াল বানাবে। তুমি কেন চুপ করে আছো? চাও, চেয়ে ফেলো। অরুণ প্রকাশ উত্তেজিত। প্রতিমা মৃদু হাসল। সবাই কি চাইতে পারে? অরুণ প্রকাশ কিছু বলতে গিয়ে কাঞ্চনকে দেখে থেমে গেলেন। কাঞ্চন বলল, যাই কাকিমা, কাকাবাবু ফ্ল্যাটের খবর আজই নিয়ে নেব। অরুণ প্রকাশ ডাকলেন, কাঞ্চন। গলার স্বরে এত নরম ভাব ছিল যে কাঞ্চন অবাক হয়ে তাকাল। অরুণ প্রকাশ বলল, তুমি ওকে একটু বোঝাও না। একসঙ্গে বড় হয়েছ, খেলেছ, আমেরিকায় যেতে নিষেধ করো না। কাঞ্চন বলল, একটু আগে বললেন ঘন ঘন না আসতে। অরুণ প্রকাশ হাসলেন। আরে ওসব কথার কথা, নিশ্চয় আসবে। জন্ম থেকে দেখছি তোমায়, তুমি তো আমাদেরই একজন। শোনো, তুমি ওকে বোঝাও। হঠাৎ দরজার বাইরে থেকে সত্যপ্রকাশের গলা শোনা যায়। পিতৃভক্তি আর কন্যা স্নেহ যে পুরুষের মন থেকে উধাও হয়ে যায়, তাকে এক কথায় কি বলে অরুণ প্রকাশ? হকচকিয়ে যায় অরুণ প্রকাশ। মানে? মানে তুমি একটা পাষণ্ড। আমি একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করতে এসেছি এখানে। কিছুদিন ধরেই এটা ভাবছিলাম। আজ যদুগোপালের ছেলে মধুগোপাল আমার সব সংকোচ দূর করে দিল। অরুণ প্রকাশ বলল, মধুগোপাল আবার কে? সত্যপ্রকাশ বললেন, শ্যাকরা ছেলে। 50 বছর আগে তোমার মাকে একটা জড়ার গহনা তার বাবাকে দিয়ে বানিয়ে উপহার দিয়েছিলাম। 50 বছরে সোনার দাম 100 গুণ বেড়েছে, কিন্তু জড়োয়ার দাম। অথচ নির্বোধের মতো তাই আমি আগলে বসেছিলাম। যাগ্গে, আমি তো এখন শুধু অন্ন ধ্বংস করছি। আমার কোনো লক্ষ্য নেই, আর লক্ষ্যহীন মানুষ মজা ডোবার মতো। কাল সকালে কেন ঘুম থেকে উঠব এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। এভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। তাই ঠিক করেছি আমি সত্যপ্রকাশ দত্ত আগামীকাল দুপুর 12টায় আত্মহত্যা করব। দ্যাটস ফাইনাল। গম্ভীর মুখে চেয়ারে বসলেন সত্যপ্রকাশ। আপনি কি পাগল হয়ে গেলেন বাবা? চিৎকার করে জিজ্ঞাসা করল অরুণ প্রকাশ। না, পাগল কেন হব? এই দিন তোমারও আসবে। সেদিন বুঝবে আমার চেয়ে মহাজ্ঞানী তুমি কাউকে দেখোনি। এ আমার গোটা জীবনের উপলব্ধি। সত্যপ্রকাশ বুকে হাত দিতেই প্রতিমা ঢুকরে কেঁদে উঠল। তার দিকে তাকালেন সত্যপ্রকাশ। বললেন, কেঁদো না বৌমা, চোখের জল ফেলে আমার যাওয়ার পথ পিছল করে দিও না। তোমার শাশুড়ি গিয়েছেন ক্যান্সারে, আমাকে নিঃস্ব করে। আমি যাব ড্যাংডিঙিয়ে, তোমাদের মুক্ত করে। এই সময় কাঞ্চন এসে সত্যপ্রকাশের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কিছু বলল। সত্যপ্রকাশ ঘাড় নাড়লেন। না না, যা বলার স্বচ্ছন্দে এদের সামনে বলতে পারো, এখন আমার চক্ষু লজ্জা নেই। বেশ, আপনি কি সিরিয়াস? কাঞ্চন জিজ্ঞাসা করল। তোমার কি ধারণা আমি ইয়ার্কি মারছি? সত্যপ্রকাশ খেকিয়ে উঠলেন। কাঞ্চন মাথা নাড়ল। গুড। যদি কিছু মনে না করেন তাহলে কি জানতে পারি আপনি কেমন করে আত্মহত্যা করছেন? নো। মাথা নাড়লেন সত্যপ্রকাশ। ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া তুমি তো বাইরের লোক, তাই না? বাহ দাদু, আমি এখন বাইরের লোক হয়ে গেলাম? নিশ্চয়ই। এবারই কেউ কি তোমাকে ভেতরের লোক বলে মনে করে? তাছাড়া শোনো, মানুষের জীবনে বেঁচে থাকাটা এক সময় অবান্তর হয়ে যায়। অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকার চেয়ে সসম্মানে চলে যাওয়া ঢের ভালো।
অবশ্য তোমাকে এসব কথা বলার কোনো মানেই হয় না। কাঞ্চন বৃদ্ধের দিকে তাকালো। চমৎকার, এখন আমি আপনার কাছে মূল্যহীন, কিন্তু আপনার যাবতীয় গোপন কাজকর্ম তো আমাকে দিয়ে করাতেন। সেটা করতে নিজের স্বার্থে। অরুণ প্রকাশ বলল, এটা ঠিক নয় বাবা। দমদমের জমির খবর তো কাঞ্চনই এনে দিয়েছে, তাই না? কাঞ্চন মনে করিয়ে দিল, সেই সাথে হাবানার চুরুট। অরুণ প্রকাশ চমকে উঠল। হ্যাঁ? সত্যপ্রকাশ গম্ভীর গলায় বললেন, 7 দিন আনুনি। আজই পাবেন, কাঞ্চন বলল। কাল দুপুরের আগে না আসলে ভোগে লাগবে না। কাঞ্চন কাছে এলো। দাদু, আপনি বোঝার চেষ্টা করুন, আত্মহত্যা করাটা আইনের চোখে অপরাধ। ধরুন আত্মহত্যা করতে গিয়ে আধা খ্যাচড়া হয়ে আপনি মরলেন না, হাসপাতালে ভর্তি হলেন, আপনার জেল হয়ে যাবে। জেলে গিয়ে থাকতে কার ভালো লাগে বলুন? তাই কিভাবে আপনি আত্মহত্যা করতে চান তা বললে আমি আপনাকে সাহায্য করতে পারি। অরুণ প্রকাশ চেঁচিয়ে উঠল, সে কি, তুমি আমার বাবাকে মরতে সাহায্য করছো? মাথা নাড়ল কাঞ্চন। কাকাবাবু, আপনার বাবা জেলে গেলে আপনি মুখ দেখাতে পারবেন? উনি যে দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন, দুঃসাহসিক বললে কম বলা হবে, বিচক্ষণ সিদ্ধান্ত, তা কাগজে লোক জানলে হেডলাইন হয়ে যাবে। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সত্যপ্রকাশ আত্মহত্যা করতে চলেছেন। সত্যপ্রকাশ বললেন, আর আমার 12টা বেজে যাবে। কাঞ্চন প্রতিবাদ করল, মোটেই না, লোকে আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উর্মি এগিয়ে এলো এবার। দাদু, প্লিজ আমার দিকে তাকাও। আমার কি আর তাকাবার বয়স আছে দিদি ভাই? যাই একটু বিশ্রাম নেই, আর তো কয়েকটা ঘন্টা। সত্যপ্রকাশ ধীরে ধীরে ভেতরে চলে গেল। পাথরের মতো ওর যাওয়া দেখল অরুণ প্রকাশ। তারপর ছটফটিয়ে উঠল, এখন আমি কি করি? বাবা যদি আত্মহত্যা করে? উর্মি কথা শেষ করতে দিল না। তুমি মিছিমিছি টেনশন করছো, যারা মুখে বলে তারা কখনোই আত্মহত্যা করে না। কাঞ্চন মাথা নাড়ল। দাদুর কথা আলাদা। তার মানে? উর্মি রেগে গেল। কাঞ্চন বোঝাল, দাদু এক কথার মানুষ, তাই না কাকাবাবু? তাছাড়া এখন পাবলিকের মন রাখতে ওকে আত্মহত্যা করতে হবে। অরুণ প্রকাশ হতভম্ব। আরে, এর মধ্যে পাবলিক এলো কোত্থেকে? কাঞ্চন মাথা নাড়ল। খবরের কাগজ তো পাবলিকই পড়ে। অরুণ প্রকাশ প্রতিমার দিকে ঘুরে দাঁড়াল। এই জন্য ওকে ঘন ঘন এ বাড়িতে আসতে নিষেধ করেছিলাম। আনাও, আরও জর্দা আনাও ওকে দিয়ে। ওকে বলে দাও এবারের ভেতরের খবর যেন বাইরে প্রচার করে না বাড়ায়। কাঞ্চন মাথা নাড়ল। ছি ছি, এ কি বলছেন? আচ্ছা, আপনি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখতে পারেন না? কিভাবে? একটা মানুষ সারা জীবন বেঁচে থেকে আবিষ্কার করল তার আর নতুন কিছু পাওয়ার নেই। এখন বেঁচে থাকা মানে প্রতিদিনই একই কথা বলা, একই খাবার খাওয়া, একই মুখ দেখা। তার হাতে টাকা নেই, তাই কর্তৃত্বও নেই। প্রতিটি সংসারে এরকম মানুষ আপনি দেখতে পাবেন। এক্ষেত্রে আপনার বাবা যে সিদ্ধান্ত নিয়েছেন তা এক কথায় বৈপ্লবিক। কেউ ওকে প্ররোচনা দেয়নি। তিনি স্বেচ্ছায় আগামী প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিয়ে যাচ্ছেন। এই খবর ছাপা হলে চারধারে হইচই পড়ে যাবে, আর দাদুর ছেলে হিসেবে আপনার নামও কাগজে ছাপা হবে। কি বিশাল পাবলিসিটি বলুন তো? কাঞ্চন বক্তব্য শেষ করল। কিন্তু পুলিশ? অরুণ প্রকাশ দ্বিধায় পড়ল। রাখুন তো, বাড়ির বউ আত্মহত্যা করলে পুলিশ স্বামীকে ধরে নিয়ে যায়, কিন্তু বাবা আত্মহত্যা করলে কখনো পুলিশ ছেলেকে ধরে নিয়ে গেছে বলে শুনেছেন? মাথা নাড়ল অরুণ প্রকাশ। না, তা শুনিনি। তবে এছাড়া আরেকটা সম্ভাবনার কথা ভেবেছেন? কাঞ্চন হাসল। কি? আমাদের আবাসন মন্ত্রী কাগজে খবরটা পড়ে ওর হতাশায় আবেগে আপ্লুত হয়ে এ বাড়িতে এসে একটা বাগানওয়ালা বাড়ি অফার করতে পারেন। আবাসন মন্ত্রী তো শুধু ফ্ল্যাট বিতরণ করেন। তাহলে তো হয়ে গেল, ওর সঙ্গে দেখা করতে চাইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতেন না। এ বাড়িতে উনি এলে কানে কানে ফ্ল্যাটের কথা বলে দেবেন। অরুণ প্রকাশের সন্দেহ গেল না। এ বাড়িতে উনি কেন আসবেন? কাঞ্চন বোঝাল,
ও কাকাবাবু, কাগজে পড়েননি? কেউ মার্ডার হলে তার বাড়িতে মন্ত্রী এমএলএ ছুটে যায়, যায় না? এই অভিনব আত্মহত্যার কথা কাগজে পড়লে এই বাড়ি মন্ত্রীতে মন্ত্রীতে ভরে যাবে। অরুণ প্রকাশ খুব নার্ভাস হয়ে পড়ল। তার মাথা ঘুরতে লাগল। সে বলল, প্রতিমা, আমার শরীরটা কেমন করছে, একটু এসো, ওষুধের বাক্সটা বের করে দাও। অরুণ প্রকাশের পেছন পেছন প্রতিমা বেরিয়ে গেলে কাঞ্চন উর্মিকে বলল, তোর জন্য আমার খুব দুঃখ হচ্ছে রে। আমার জন্য? ঠোঁট বাঁকালো উর্মি। হ্যাঁ, আমার যদি অত টাকা থাকতো তাহলে তোকে দিয়ে দিতাম। কাঞ্চন সিরিয়াস মুখ করে বলল, অবশ্য একটা বুদ্ধি দিতে পারি। সত্যি? প্লিজ বলো না। হুম, ছোটবেলার বন্ধুত্বে ফিরে যেতে হবে। অতএব তুমি না, তুই। উর্মি বলল, আমি জানি ব্যথা দিয়েছি, কিন্তু কি করব, আমাদের পথ যে আলাদা। আমি দু একটা চিঠি কবিতায় লিখেছিলাম ঠিকই, কিন্তু তখন তো বয়স কম ছিল। আমি আমেরিকায় গিয়ে সেটেল করলে যেন বেড়াতে যাওয়া হয়। কাঞ্চন হাসল, কিন্তু যাবি কি করে? বাড়িতে কেউ আত্মহত্যা করলে পুলিশ কাউকে ছেড়ে কথা বলবে? উর্মি অবাক। তাহলে আমার কি হবে? আমাকে ভাবতে দে প্লিজ, আমার জন্য ভাবলে খুব খুশি হব। ঠিক আছে, চলি রে। কাঞ্চন বাড়ি থেকে বেরিয়ে গেল। গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস আয়না ভেঙে গেলে এর প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।